এত বিদ্যুৎ কেন্দ্র, তারপরেও কেন এত লোডশেডিং? বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস দিতে পেরেছে 870 মিলিয়ন ঘনফুট, মানে এই গ্যাস দিয়ে 4,000 4,500-এর বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। আইপিপি এবং মানে পাবলিক সেক্টরের মালিকানাধীন জয়েন্ট ভেঞ্চার কোম্পানি এবং ইন্ডিয়া থেকে আমদানি, এই মিলিয়ে এই মুহূর্তে বকেয়ার পরিমাণ প্রায় 3.8 বিলিয়ন মার্কিন ডলার। আগে আরইবি শুধু গ্রামীণ জনপদে এবং গ্রামীণ ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিয়ে বিদ্যুৎ সরবরাহ করত, এখন কিন্তু 70 থেকে 75% শিল্পে বিদ্যুৎ সরবরাহ করে আরইবি। গত 3 দিন ধরে যদি বলি, বিশেষ করে বাংলাদেশে লোডশেডিং বেড়েছে। দেখা যাচ্ছে ঢাকার বাইরে কোনো কোনো এলাকায়, গ্রাম অঞ্চলে 8 থেকে 10 ঘন্টাও অনেকে বিদ্যুৎ পাচ্ছে না। সাধারণ মানুষের অনেকের অভিযোগ রয়েছে। পিজিসিবির তথ্য বলছে যে দেশে এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 27,000 মেগাওয়াটের কিছু বেশি, সেখানে চাহিদা হচ্ছে 16,000 মেগাওয়াটেরও কম। কিন্তু বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ পাওয়া যাচ্ছে না, বৈদেশিক মুদ্রা ডলার জোগাড় করতে না পারায় বিল বকেয়া বাড়ছে। এদিকে আমরা যেটা দেখেছি যে যান্ত্রিক ত্রুটির কারণে বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ বিক্রি বাবদ পাওনার অর্থ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। এই যে সার্বিক বিষয়গুলো, আমি আপনার কাছে সহজভাবে একদম সাধারণ মানুষের যে প্রশ্নটা আমি সেটা করতে চাই। মোল্লা আমজাদ হোসেন, আপনি দীর্ঘদিন ধরে এই এনার্জি সেক্টর নিয়ে কাজ করেন, জ্বালানি বিদ্যুৎ সম্পর্কে আপনার ধারণা রয়েছে খুব ভালোভাবেই। আমি সহজভাবে বলতে চাই, এত বিদ্যুৎ কেন্দ্র, তারপরেও কেন এত লোডশেডিং? ধন্যবাদ। আপনি নিজেই অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন। আমি আবারও একটু মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যে ফিরে যাই। উনি শ্রমিকদের প্রতি একটা আহ্বান জানিয়েছেন যে নিজের প্রতিষ্ঠান নিজে যেন সংরক্ষণ করে, কারণ শিল্প চাকা যদি চালু না রাখা যায় তাহলে অর্থনীতি ভেঙে পড়বে। আর এমনিতেই আমাদের অর্থনীতির অবস্থা খুব নাজুক। যদি রপ্তানি ক্ষতিগ্রস্ত হয় বা দেশীয় আমদানি বিকল্প পণ্য তৈরি যদি ক্ষতিগ্রস্ত হয়, অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটা গেল তো আইন শৃঙ্খলা পরিস্থিতি। শিল্পে আমি বিদ্যুৎ এবং জ্বালানি সংকটের দিকে যাচ্ছি, যেটা হচ্ছে ধরুন গত 2 বছর ধরে শিল্প ব্যাপক ভিত্তিক গ্যাস সংকটের মুখে আছে। তাদেরকে একটা প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, গ্যাসের দাম বাড়িয়ে বাজার মূল্য করা হলে এলএনজি বাড়তি আমদানি করে তাদেরকে পুরোপুরি গ্যাস সরবরাহ দেয়া হবে। শিল্প মালিকরা সেটাতে সম্মত হয়েছিল, বিশেষ করে আমাদের তৈরি পোশাক খাত। ক্যাপটিভ পাওয়ারের দাম 14 টাকা থেকে একবারে বাড়িয়ে 30 টাকা করা হয়েছে। প্রসেস গ্যাসের দামও বাড়ানো হয়েছে, কিন্তু গ্যাস সরবরাহ স্বাভাবিক করা যায়নি। এখন ঘটনাটা হচ্ছে যে আমাদের পেট্রোবাংলার হিসাবেই আমাদের চাহিদা 3800 মিলিয়ন কিউবিক ফিট প্রতিদিন, এর চেয়ে কিছুটা বেশি। কিন্তু বেসরকারি হিসাবে এই চাহিদা এখন 4200 মিলিয়ন কিউবিক ফিট। এর বদলে যদিও মানে এই মুহূর্তে পেট্রোবাংলা যেমন আজকে সাপ্লাই দিতে পেরেছে, টোটাল গ্যাস হচ্ছে 2568 মিলিয়ন কিউবিক ফিট। এটা কেন? যে এলএনজি আমদানির যে 2টা এফএসআরইউ মানে ভাসমান টার্মিনাল, তার মধ্যে একটা নষ্ট হয়েছিল। এই আজকে মানে সামিতের যে এফএসআরইউটা সেটা অপারেশনে আসছে। হয়তো এলএনজি সরবরাহ পেলে আগামী 2 দিনের মধ্যেই হয়তো এটা ফুল অপারেশনাল হবে, তখন গ্যাসের সরবরাহ আরো 500 পর্যন্ত বাড়তে পারে। এটা গেল। দ্বিতীয় সমস্যা যেটা হয়েছে, একদিন আগে তো আমরা জানি যে বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্রের যে ইউনিটটি চালু ছিল সেটা বন্ধ হয়ে গেছে। বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্রের এই একটি ইউনিট বন্ধ হওয়া নতুন কোনো ঘটনা না। তার কারণ এখানে আগে 250 মেগাওয়াট ক্ষমতার একটা ইউনিট ছিল, পরে আরো 2টা এখানে যুক্ত করা হয়েছে, কিন্তু এটা খুব পরিকল্পিত কাজ হয়নি। এবং এই কাজটা অভিযোগ আছে, বা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে খুব নিম্নমানের নির্মাণের কারণে এই বিদ্যুৎ কেন্দ্র কখনোই নিরবচ্ছিন্নভাবে চলেনি। আবার যদি 3টা বিদ্যুৎ কেন্দ্র একসাথে 3টা ইউনিট চালানোর করা হয়, তার জন্য যে কয়লা লাগবে সেটাও কিন্তু বড়পুকুরিয়া খনি থেকে সরবরাহ দিতে পারবে না। এর আগে ভারতের সাথে বাংলাদেশের যে যৌথ উদ্যোগের বিদ্যুৎ কেন্দ্র, মানে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড, যেটা
বহুলভাবে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নামে পরিচিত, সেটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, উৎপাদন থেকে সরে গিয়েছিল। সেটা উৎপাদনে ফিরে এসেছে। কিন্তু আমাদের ধরুন বিদ্যুৎ উৎপাদন, যদি আমাদের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় 12,000 মেগাওয়াট। এর মধ্যে যদি মোটামুটি 6,000, 6,500 বা 7,000 মেগাওয়াট উৎপাদন করতে হয়, তাহলে প্রতিদিন বিদ্যুৎ খাতের জন্য গ্যাস সরবরাহ পাওয়া দরকার 1300 মিলিয়ন কিউবিক ফিট। কিন্তু যেমন আজকে পেট্রোবাংলা বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস দিতে পেরেছে 870 মিলিয়ন ঘনফুট, মানে এই গ্যাস দিয়ে 4,000, 4,500-এর বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। আপনি জানেন যে পাওয়ার সেক্টরে আইপিপি এবং মানে পাবলিক সেক্টরের মালিকানাধীন জয়েন্ট ভেঞ্চার কোম্পানি এবং ইন্ডিয়া থেকে আমদানি, এই মিলিয়ে এই মুহূর্তে বকেয়ার পরিমাণ প্রায় 3.8 বিলিয়ন মার্কিন ডলার। আবার জ্বালানি খাতের বকেয়া হচ্ছে 1.2 মিলিয়ন মার্কিন ডলার, মানে বিদ্যুৎ এবং জ্বালানি খাত মিলিয়ে 5 বিলিয়ন ডলার বকেয়া আছে। যেটা আপনিও উল্লেখ করেছেন, বকেয়া থাকার কারণে আদানি যেখানে 1400 মেগাওয়াট কয়লা বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করার কথা, সেখানে এটা 900-তে নামিয়ে নিয়ে এসেছিল। মানে আদানি গ্রুপের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছেও চিঠি লিখে অনুরোধ করা হয়েছে তাদের বকেয়া পরিশোধ করার জন্য। তো আমি যেটুকু বুঝছি যে মানে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, তার কারণ আমাদের তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, আমাদের যে উৎপাদন ক্ষমতা আছে তার প্রায় 25 ভাগ। কিন্তু তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে গেলে এর কস্ট কিন্তু অনেক। যেমন আমি যদি ফার্নেস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করি, তাহলে প্রতি ইউনিটের খরচ দাঁড়ায় প্রায় 22 টাকা। সেখানে কয়লা বিদ্যুতের খরচ এখন দাঁড়াচ্ছে 12 থেকে 13 টাকার মধ্যে। গ্যাসেরটা ধরুন এভারেজে 5 টাকার নিচে। তো এমনিতেই গত বছরে, মানে এর আগের অর্থ বছরে, যে অর্থ বছরটা ফেলে আসলাম, তার আগের বছরে বিদ্যুতের উৎপাদন খরচ আমাদের 12 টাকা 13 পয়সাতে হয়ে গিয়েছে। তো জি বলা মোল্লা আমজাদ হচ্ছে যে হোসেন, আমাদের আমি এখানে 16,000 একটি মেগাওয়াট। জি কিন্তু আমি আমি এখানে একটি ব্যক্তিগতভাবে মনে করি এই মুহূর্তে বাংলাদেশের কানেক্টেড লোড 18,000 মেগাওয়াটের কম না। কিন্তু এই 16,000 মেগাওয়াট হলেও এটা সামাল এই কারণে দেয়া যাবে যে মানে এখন আগে আরইবি শুধু গ্রামীণ জনপদে এবং গ্রামীণ ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিয়ে বিদ্যুৎ সরবরাহ করত। এখন কিন্তু 70 থেকে 75% শিল্পে বিদ্যুৎ সরবরাহ করে আরইবি। কিন্তু ঢাকার পাশে বা শিল্প অঞ্চলে যে আরইবি গুলো আছে, মানে পল্লী বিদ্যুৎ সমিতি, পিবিএস আমরা যেগুলোকে বলি, যেটা আছে, তাদের কিন্তু এই শিল্পের চাহিদা অনুসারে আনইন্টারাপ্টেড মানে নিরবচ্ছিন্ন পাওয়ার সাপ্লাই দেওয়ার সুযোগ নাই। যার কারণে এই বিশেষ করে ঢাকার পাশে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার এইসব শিল্প এলাকায় মানে মিনিমাম 6 ঘন্টা লোডশেডিং হচ্ছে, কখনো কখনো বেড়ে এটা 8 ঘন্টাতেও দাঁড়াচ্ছে। শিল্প বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা ডক্টর ফজলুল কবির খান আজকে এনার্জি রিপোর্টারদের সংগঠন এফিআরবির সাথে মানে মিলিত হয়েছেন। তিনি জানিয়েছেন যে 3 সপ্তাহ লাগবে। আমিও ওনার সাথে একমত যে বিদ্যুতের এই ঘাটতি কমে আসবে, তার কারণ সেপ্টেম্বরের এই সময়টাতে এমনিতেও অসহনীয় গরম থাকে। এখন যেটা চিটচিটে গরম, মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে। অক্টোবরের প্রথম সপ্তাহে এসে বিদ্যুতের চাহিদাও কিছুটা কমবে এবং এই সময়ের মধ্যে এই যে যেটা বললাম যে গ্যাসের সরবরাহ কিছুটা বাড়বে। তবে আমি মনে করি যে অত্যাধিক মানে দাম দিয়ে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র না চালিয়ে এই পরিকল্পিতভাবে লোডশেডিংটা মেনে নিয়ে এটাকে ম্যানেজ করা উচিত, না হলে আমাদের অর্থনীতির যে অবস্থা তাতে দায় কিন্তু অনেক বেশি হয়ে জি যাবে। মোল্লা আমজাদ, আমি আপনার কাছে যে সম্পূরক প্রশ্নটা আসলে রাখতে চাই। আপনি যেমনটা বলছিলেন যে জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা আজকে গিয়েছিলেন মোহাম্মদ ফজলুল কবির খান, এবং তিনি কিন্তু সেখানে গিয়ে একটি কথা বলেছেন যে বিগত সরকারের সময় জ্বালানি ও বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে, অনিয়মের মহোৎসব হয়েছে। এবং আপনি যেমনটা বলছিলেন যে বকেয়া 5 বিলিয়ন ডলার। আমার প্রশ্ন এখানে যে বকেয়া থাকাটা স্বাভাবিক, কিন্তু 5 বিলিয়ন ডলার বকেয়া থাকাটা কতটা স্বাভাবিক, কেন এত পরিমাণ অর্থ বকেয়া থাকলো এখনো পর্যন্ত, এটা জানতে চাই আপনার কাছে। দেখুন, একটা প্রবণতা ছিল যে কস্টলি বিদ্যুৎ দিয়েও বিদ্যুতের চাহিদা মোটামুটি মেটানো।
বিশেষ করে শহরাঞ্চলে লোডশেডিং মানে বিগত সরকারকে আমরা যারা জ্বালানি খাত নিয়ে কাজ করি, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যখন আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লো তখন থেকেই কিন্তু মানে আমার যে পত্রিকা এনার্জি অ্যান্ড পাওয়ার সহ জ্বালানি খাতের বিশেষজ্ঞরা সরকারকে পরামর্শ দিচ্ছিলেন যে পরিকল্পিতভাবে লোডশেডিং করে বিদ্যুৎ উৎপাদন খরচ সীমিত রাখা দরকার, যাতে আর্থিক দায় তৈরি না হয়। এই কিন্তু সরকার সেটাতে কর্ণপাত করেনি। তারা ব্যক্তিগতভাবে মনে করেছে যে মানে এইটা তারা সামাল দিতে পারবে, কিন্তু আলটিমেটলি সামাল দিতে পারেনি। জমতে জমতে এই বকেয়ার পরিমাণ এত দাঁড়াইছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি যেটা বললেন যে প্রায় 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আমাদের আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে, একটা কথা বলতেই হয় যে এই 28,000 মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা 17 এবং 18 সালে কিছু বিদ্যুৎ কেন্দ্র প্রায় 2.5 থেকে 3,000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। আমার বিবেচনায় ওই বিদ্যুৎ কেন্দ্রগুলো স্থাপন করার কোনো দরকার ছিল না, যার কারণে এই যে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার জন্য যে ক্যাপাসিটি চার্জের যে অপরিহার্যতা, এটা একটা গালিতে পরিণত হয়েছে। তার কারণ ধরুন আপনার দরকার ছিল 20,000 মেগাওয়াট বা 22,000 মেগাওয়াট টোটাল ক্যাপাসিটি করার, আপনি এটা করে ফেলেছেন 28,000 মেগাওয়াট। সো এই যে আপনার বাড়তি ক্যাপাসিটি, এটাকে আপনি ব্যবহার করতে পারেননি। ব্যবহার করতে না পেরে ব্যবহার না করে যে ক্যাপাসিটি চার্জটা দেয়া হয়েছে, সেটা বিদ্যুতের উৎপাদন খরচ বাড়াতে একটা বড় ভূমিকা রাখছেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, মানে জ্বালানি খাত পরিকল্পনার জন্য আপনাকে প্রাথমিক জ্বালানির যোগান আগে নিশ্চিত করতে হবে, তারপরে সেকেন্ডারি জ্বালানি ব্যবহার করে যে বিদ্যুৎ উৎপাদন করতে হবে সেদিকে যেতে হবে। কিন্তু দুঃখজনকভাবে বিগত 15 বছরের সরকারের বিশ্বাস ছিল তারা আমদানি করে সেই জ্বালানি দিয়ে বিদ্যুৎ খাত ম্যানেজ করতে পারবে, কিন্তু সেটা যে তাদের ধারণাটা যে ভুল ছিল এটা তারা সেটা পারেননি। জি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।